শুভ সকাল। যারা ঠিক এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জেনে থাকবেন যে আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি চোখের যে কোনো একটি সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত করা হয়েছে চোখের পাতার নানা রোগ, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডাক্তার আজিজুর রহমান আলম, অকুলোপ্লাস্টিক, অরবিট অ্যান্ড ফ্যাকো সার্জন, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ, ঢাকা। চোখের পাতার নানা রোগ নিয়ে আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা আজকে চোখের পাতার নানা রোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চোখ আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এবং চোখের পাতায় অনেক রকমের রোগ হয়ে থাকে। শুরুতেই জানবো যে কি রোগের আবির্ভাব হতে পারে। চোখের পাতা বিভিন্ন রকম অসুখ হয়। এই সাবজেক্ট হচ্ছে অকুলোপ্লাস্টি বলি আমরা মেডিকেল টার্মে। চোখের একটা আলাদা ব্রাঞ্চ। জি। এখানে জন্মগত কিছু সমস্যা হয় এবং জন্মের পরে কিছু সমস্যা পায়। জন্মগতভাবে চোখের পাতা কারো কারো নেমে যায়, সেটাকে আমরা টোসিস বা চোখের পাতা নেমে যাওয়া বলি, বা চোখের পাতা কিছু অংশ ডিফেক্ট থাকে কলবোমা, সেটাকে আমরা কলবোমা বলি। এবং পরবর্তীতে আরও কিছু অসুখ হয়, যেমন এন্ট্রোপিয়ন বা চোখের পাতা ভিতরের দিকে ঘুরে যাওয়া, একটোপিয়ন বা চোখের পাতাটা বাইরের দিকে চলে আসা, এবং চোখের কিছু টিউমার হয় এবং কিছু সিস্ট হয়। টিউমার যেমন কিছু ক্যান্সার টাইপের, বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। সিস্ট যেমন আমাদের ক্যালোজিয়ন বলা হয়, টার্সাস সিস্ট, এই অসুখগুলো হয় সাধারণত। আচ্ছা স্যার, অনেকগুলো অসুখের নাম আপনি বললেন, তো এই অসুখগুলো হওয়ার পেছনে কি কোনো ফ্যাক্টরস কাজ করে থাকে কিনা? টোসিসের জন্মগত যেটা, সেটা কোনো ফ্যাক্টর কাজ করে না, সেটা ডেভেলপমেন্টালি সমস্যা তৈরি হয়। এবং জন্মের পরে যে টোসিস যেটা হয় বা চোখের পাতা নেমে যায়, সেটা অনেকগুলো কারণে হয়। যেমন কিছু নিউরোলজিক্যাল কারণে হতে পারে, মায়োজনিক কারণে হতে পারে, এসব কারণে হতে পারে। আর টিউমার যেটা চোখের অঞ্জলি বা ক্যালোজিয়ন যেটা বলি আমরা, সেটা ইউজুয়ালি ম্যাক্সিমাম কোনো কারণ ছাড়া হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে চোখের হাইজিন মেনটেন না করতে পারলে, চোখের পাতা খুশকি বা ডায়াবেটিস যাদের থাকে, তাদের এই সমস্যাগুলো একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা, তো এই যে টোসিস স্যার হয়ে থাকে, অনেকেই কিন্তু আসলে এর লক্ষণ বা উপসর্গগুলো সম্পর্কে অবগত থাকে না, বা তারা হয়তোবা মনে করে যে এটি হলে হয়তোবা কিছুদিন পরে ভালো হয়ে যাবে। লক্ষণ বা উপসর্গ কি আলাদা কোনো করে কিছু আছে কিনা? এটা অনেক মা যেটা ভুল বুঝে যে একটু চোখের পাতা ছোট হয়ে আছে, যে পরে ঠিক হয়ে যাবে। আসলে ছোট হয়ে থাকলে চোখের পাতা ঠিক হয় না। জন্মগত হয়ে যেটা ছোট হয়, সেটা আমাদের চিকিৎসকের কাছে আসতে হবে এবং আমাদের চিকিৎসা নিতে হবে। এখন প্রথমে এটা চিকিৎসা হচ্ছে সার্জারি, কিন্তু আমরা প্রথমে সার্জারি করি না। একটা কন্ডিশন দেখে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা সার্জারি অ্যাডভাইস করি। সাধারণত খুব বেশি সিভিয়ার না হলে বা খুব বেশি না হলে, পাতা নেমে না থাকলে একটু দেরি করে সার্জারি করি। খুব বেশি নেমে থাকলে বা দুই চোখ ঢেকে থাকলে আমরা তাড়াতাড়ি সার্জারি করি। এই যে সার্জারি করার যে বিষয়টি বললেন, সেটি তো মানে খুবই একটি পরবর্তীতে খুব বিশাল আকারে ধারণ করলে হয়তো বা সার্জারি করা হয়। কোনো ড্রপ বা কোনো ওষুধের মাধ্যমে কি ঠিক করা যায় না? এটার ব্যাপারে আসলে কোনো অসুখ নেই। জন্মগত যে টোসিস, সেখানে অসুখ নেই, কোনো ওষুধ নেই। কিন্তু অন্যগুলো কারণে যেতে হবে, যেমন মাইস্টেনিয়া গ্রাভিস একটা অসুখ বলা হয়, সেটাতে চোখের পাতা কারো কারণে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা চিকিৎসা যদি আগে অসুখটা নির্ণয় করতে পারি, ওষুধ খেয়ে চোখটা ভালো হয়ে যেতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি দৃষ্টিশক্তির কোনো পরিবর্তন হতে পারে কিনা, বা দৃষ্টিশক্তি কমে যেতে পারে? কমে যেতে পারে। এটাকে আমরা বলি অ্যাম্বলাইপিয়া বা অলস চোখ। একটা চোখে মানুষের ছোটো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তারপরে তার চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে ইমপ্রুভ হয়। আমরা প্রথমে যদি একটা জিনিস অক্লুশন বা ঢেকে রাখি, তাহলে চোখের দৃষ্টিশক্তিটা পারফেক্ট হচ্ছে না, সেটাকে আমরা অলস চোখ বা অ্যাম্বলাইপিয়া বলা হয়। সেই ক্ষেত্রে আমরা সার্জারিটা তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, চোখের টিউমার বা অঞ্জনি নিয়ে আপনি কথা বলছিলেন, যে এটা আমরা সর্বসাধারণ সবাই বলে থাকি অঞ্জনি। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরকমটা হলে অনেকে গরম সেক দেওয়ার একটি প্রবণতা চলে আসে। এটি আসলে কতটা কার্যকর? চোখের পাতার যে ক্যালোজিয়ন যেটা বলা হয়, সেটা মেমিয়ান গ্ল্যান্ডের ডাক্ট অবস্ট্রাকশনের জন্য হয় এবং সিক্রেশনগুলো বন্ধ হয়ে এটা ফুলে ওঠে। এটা মেন চিকিৎসা, কিন্তু যদি ইনফেকশন না হয় তাহলে গরম সেটা খুব কার্যকরী। আচ্ছা, আর যদি ইনফেকশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিই। আচ্ছা, তবে অ্যান্টিবায়োটিক দিলেও গরম সেটা এটা মেন কার্যকরী অসুখ। আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কিছু জানার আছে এবং আমাদের দর্শকরাও আসলে অনেক কিছু জানতে চান। তেমনই একজন দর্শক আমাদের সাথে ইতোমধ্যে ফোনে যুক্ত হয়েছেন, আমরা তার ফোনটি নিয়ে আসছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে রুবেল, আমি বলছিলাম নীলফামারী থেকে। জি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে চোখের পাতা তুলতে পারি না। অনেকক্ষণ পরে সেটা স্বাভাবিক হওয়ার মতো হয়,
হওয়ার পরে আমি কিছু জিনিস, আবার একই জিনিস আমি দুটো করে দেখতে পাই। তো এর চিকিৎসাটা কি যদি স্যার আমাকে বলতেন। স্যার কোনো প্রশ্ন আছে দর্শকদের? দর্শকের যে বিষয়টা বললো, হঠাৎ করে যে তার ডাবল দেখা শুরু করছে, চোখ খুলতে পারে না, সেই ক্ষেত্রে তার সাধারণত নার্ভ পলসি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, সেখানে ডায়াবেটিস বা হাইপারটেনশন বা চোখে অন্য কোনো সমস্যার জন্য হতে পারে। সেক্ষেত্রে অতি দ্রুত তাকে নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপরে তার চিকিৎসা নিতে হবে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে খুব দ্রুত চক্ষু চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া। আচ্ছা। তো সেক্ষেত্রে বাসায় কোনো ঘরোয়া পদ্ধতিতে কোনো চিকিৎসা কি উনি নিতে পারেন? না, এটা নিতে পারবে না। এটা যেহেতু আমরা মনে করা হচ্ছে যে কোনো নার্ভ পলসি, প্যারালাইজ, থার্ড নার্ভ পলসি বা অন্য কোনো নার্ভ প্যারালাইজ হতে পারে, সেটা একটা ইমার্জেন্সি তার জন্য। সেক্ষেত্রে দ্রুত যাওয়াটা উত্তম তার জন্য। আচ্ছা, যত দ্রুত সম্ভব তত দ্রুতই আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আমরা যে কোনো রোগের ক্ষেত্রেই জানি যে আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চোখের এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিভাবে আসলে আপনারা ডায়াগনোসিস করে থাকেন? চোখের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে প্রথমে আমরা তার স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে তার দেখি আমরা কী সমস্যা আছে। যেমন চোখের পাতার জন্য টিউমার হচ্ছে আমরা এক্সামিনেশন করে দেখি, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন রক্তের পরীক্ষা করি এটা কোনো ক্যান্সার কিনা, এবং আমরা তার দেখেই বুঝতে পারি যেটা এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা তাকে সেভাবে চিকিৎসা পদ্ধতি বলতে পারি। আচ্ছা, চিকিৎসা পদ্ধতির প্রসঙ্গ ধরে আসলে জানতে চাচ্ছি যে এই যে চিকিৎসা দিয়ে থাকেন, তো সেই চিকিৎসাগুলোর জন্য যেই পদ্ধতিগুলো ইউজ করা হয় সেগুলো কি আমাদের প্রত্যন্ত অঞ্চলে অ্যাভেলেবল আছে কিনা? কিছু কিছু জিনিস অ্যাভেলেবল আছে আমাদের। চোখের টিউমারের ক্ষেত্রে যেমন কার্সিনোমা, ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে সব জায়গায় নেই এটা, যেমন টার্সিয়ারি লেভেলে আছে। আমাদের ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ইসলামিয়া বা বাংলাদেশ আই হসপিটাল, এর বাইরে চিটাগাং ইনফার্মেটি, চিটাগাং পাহাড়তলিতে যেটা আছে সেই হাসপাতালে। এর বাইরে জটিল সমস্যাগুলো নেই। এছাড়া রাশি বিভিন্ন মেডিকেল কলেজ, বিভাগীয় মেডিকেল কলেজ, সেখানে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। আচ্ছা, চোখের ক্যান্সারের কথা যেহেতু আপনি বললেন, চোখের ক্যান্সার এই বিষয়টি কিন্তু অনেকের কাছেই নতুন। তো সেই বিষয়ে আসলে আপনার মতামত কি বা কি বলতে চাচ্ছেন এই বিষয় নিয়ে? চোখের ক্যান্সার যেটা কোনো টিউমার টাইপের গ্রোথ হলো, অনেকে আমরা অঞ্জলি বলে রেখে দিলাম, এটা অনেক দিন থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, জি, সেক্ষেত্রে ব্যথা হচ্ছে, তাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং তার পরীক্ষা নিরীক্ষা করানো উচিত। এবং অনেক বড় গ্রোথ নিয়ে, অনেক বড় যে চোখের টিউমার হয়েছে অনেক বড় হয়ে গেছে, আস্তে আস্তে বড় হচ্ছে এবং ব্যথা হচ্ছে, কারো রক্তক্ষরণ হতে পারে, সেই ক্ষেত্রে তার দ্রুত চিকিৎসা করা উচিত। আচ্ছা, ক্যান্সার বলতে যেরকমটা আমরা বুঝে থাকি যে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন, চোখের ক্যান্সারের ক্ষেত্রে কি বিষয়টি কি আসলে সেরকমই? হ্যাঁ, সেরকমই, বাট সবগুলো চোখের টিউমার একই রকমভাবে অ্যাগ্রেসিভ না। আচ্ছা, যেমন সিবাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমাটা একটু অ্যাগ্রেসিভ, বাট বেজাল সেল কার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমাটা লোকালি ইনভেসিভ, এটা খুব স্লো গ্রো করে এবং আস্তে আস্তে বাড়ে। তাহলে সবগুলো টিউমার চোখের একই রকম বৃদ্ধি করে না, যেটা খুব দ্রুত বৃদ্ধি করে সেটা আমাদের জন্য একটু বেশি অ্যালার্মিং বিষয়। আচ্ছা, এবার চিকিৎসা প্রসঙ্গে চলে যেতে চাচ্ছি। আসলে এই যে চোখের এরকম নানা রকমের সমস্যা হয়ে থাকছে, তো সেগুলোর জন্য আপনারা স্পেসিফিকভাবে কি কি চিকিৎসা দিয়ে থাকেন? আমরা আলাদা আলাদাভাবে যদি চোখের প্রত্যেকটা অসুখের জন্য কি কি চিকিৎসা দিয়ে থাকেন সেইগুলো জানতে চাই। চোখের পাতা নেমে যাওয়া টুসিস, যেটা এটা আধুনিক চিকিৎসার মধ্যে লিভার রিসেকশনের একটা আধুনিক চিকিৎসা। খুবই বেশি যদি নেমে যায় সেক্ষেত্রে আমার ফ্রন্টাল মাসল ফ্ল্যাপ একটা নতুন চিকিৎসা হয়েছে, আমরা বাংলাদেশ হসপিটালে এটা প্র্যাকটিস করতেছি। চোখের এন্ট্রোপিয়ন বা পাতা যদি ঘুরে যায় সেটা ছোট্ট একটা সার্জারি করে চোখের পাতাটা সোজা করে দেওয়া যায়। একটোপিয়ন বা চোখের পাতা বাইরে বের হয়ে গেছে সেটাও আমরা সার্জারি করে ঠিক করতে পারি। আর অঞ্জলি যেটা সাধারণত আমরা অপেক্ষা করি এবং গরম শেড এবং কিছু ওষুধ দিয়ে ওয়েট করি, অপেক্ষা করি। ইমপ্রুভ না হলে আমরা তখন সার্জারি করি। সার্জারিটা খুব সিম্পল, জটিল বিষয় না। তবে চোখের পাতার টিউমারের ক্ষেত্রে আমাদের এটা একটা এক্সট্রা প্রসিডিউরে যেতে হয়, সেখানে আমাদের আলাদাভাবে চিকিৎসা করতে হয়। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আসলে সার্জারির বিষয়গুলো নিয়ে আমরা আরও আসছি আপনার কাছে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল লাইভ প্রেসক্রিপশন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম চোখের পাতার নানা রোগ নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা যে ট্রিটমেন্ট প্রসিজিওর সেটি সম্পর্কে জানছিলাম, এবং আপনি বলেছেন যে সার্জারির যে বিষয়টি সেটি নিয়েও আপনি বলেছেন। তো সার্জারি শুনলে, আসলে চোখের সার্জারি শুনলে অনেকেই কিন্তু আটকে ওঠে, যেহেতু চোখ আমাদের অনেক সেন্সিটিভ একটি অর্গান। তো জানতে চাচ্ছি যে সার্জারি প্রসিজিওর আসলে কীরকম হয়ে থাকে?
আপনি প্রথমে বলতেছিলাম যে টোসিস যে সার্জারি, যেটা টোসিস হচ্ছে একটা কসমেটিক্যাল সার্জারি, কসমেটিক সার্জারি। তো প্রথমে অনেকেই ভয় পায় যে আবার এখানে আমি চোখের পাতার মধ্যে অপারেশন করব, দাগ থাকবে কিনা, কীভাবে করবেন। জি সেটা একটা জটিল সার্জারি, একবারে খুব ইজি সার্জারি না। আমরা যে সার্জারিটা করি লিভেটার রিসেকশন বললাম, এখানে আমরা চোখের পাতার যে খাঁজ তৈরি করে দিই এবং অপারেশনের পরে তার চোখের আগের মতো প্রায় আমাদের মতো কাছাকাছি চলে আসে, বোঝা যাবে না যে সার্জারি আছে এবং কোনো মার্ক থাকে না। এছাড়াও আরও অনেকগুলো ক্ষেত্রে সার্জারি করতে হয় আমাদের, যেমন চোখের পাতা যদি ডিফেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের আর্লি সার্জারি করতে হয়। তাছাড়া চোখটা শুকায় যাবে এবং চোখটা অন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কসমেটিক্যাল সার্জারি করে দিই এবং চোখটা আগের মতোই চলে আসে এবং কোনো দাগ থাকে না তাদের। আচ্ছা, তো যারা আপনি বললেন যে কিছু শিশু আছে যারা জন্মগতভাবে টোসিস নিয়ে আসলে আসে, তো সেই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আসলে সার্জারির রোলটি কিরকম হয়ে থাকে? শিশুদের ক্ষেত্রে আমাদের কিছু মানে এক্সামিনেশন করতে হয়, তার টোসিসে মেজারমেন্ট করতে হয় আমাদেরকে এবং আরও কিছু ইভ্যালুয়েশন করতে হয়। এর সাথে আরও অনেক কিছু অসুখ জড়িত থাকে, যেমন মার্কাসগান জ ইঙ্কিং ফেনোমেনা বলি একটা, যে চোখের চাবল নড়ালে বা খাওয়ার সময় করলে চোখের পাতাটা লাফায়, এটা একটা অসুখ। টোসিস অনেক রকম আছে। আমরা চোখের পাতার মেজারমেন্ট দেখি, চোখে যদি পিপুলটা ঢেকে যায় তাহলে আমরা আর্লি সার্জারি করতে বলি, যদি ঢেকে না যায় তাহলে একটু কিছুদিন ওয়েট করে অপেক্ষা করে করতে বলি। আর্লি করতে গেলে আমরা একটা ফ্রন্টালিস ব্রাউ সাসপেনশন বলি, একটা সুতার মতো দিয়ে আমরা এটা চোখের পাতাটা তুলে রাখি ভিতরে, বাইরে কোনো দাগ থাকবে না। কিন্তু এই সার্জারিটা কসমেটিক্যালি খুব পারফেক্ট না, কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় তার আগে করতে হবে এবং এই সার্জারি ভবিষ্যতে আবার একটু স্লিপ করে যেতে পারে, তখন আমাদের সেকেন্ড টাইম সার্জারি লাগতে পারে। আচ্ছা, আর যদি আমরা ভালো থাকে যে মাইল্ড টু মডারেট টোসিস আছে, সেক্ষেত্রে আমরা 5 বছর ওয়েট করি, 5 বছর পরে সার্জারি করি, তখন কসমেটিক্যালি তার দেখতে আমাদের মতো কাছাকাছি মনে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিছু কিছু বাবা মা আসলে এই বাচ্চাদের এই সার্জারি সম্পর্কে তারা কিন্তু ভয় পায় বা তারা সেটি করতে আসলে চান না, তো তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে? সেক্ষেত্রে চোখটা অলস হয়ে যেতে পারে এবং চোখের পাতা যদি ঢেকে যায় চোখের মধ্যে আলো কম যাবে এবং চোখের কার্যকারিতা কমে যাবে। এটাকে আমরা মেডিকেল ভাষায় অ্যামব্লেপিয়া বলি। তখন কিছু অ্যামব্লেপিয়ার চিকিৎসা দিতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে যত পারফেক্ট টাইমিং যেটা বলে সেই টাইমিং করলে সবচেয়ে ভালো। আচ্ছা, আমরা আশা করছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা বাবা মা আছেন তারা আসলে সচেতন হবেন আপনার কথার মাধ্যমে। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো থেকে একটি প্রশ্ন নিয়েছি। আমাদেরকে প্রশ্ন করেছেন আলামিন বরিশাল থেকে। তিনি বলেছেন, স্যার আমার চোখে একটি ফোড়া হয়েছে, আমি সেটি ফাটিয়ে পুঁজ বের করেছি, কিন্তু এখন চোখের আশেপাশে ফুলে আছে, চোখ ভালো করে খুলতে পারছি না এবং আমার ব্যথায় কষ্ট হচ্ছে, আমার এখন করণীয় কি? ওনার চোখের ফোড়া যেটা বলছেন এটা আমরা মানে ক্যালোজেন বা স্ট্রাইক হতে পারে, সেক্ষেত্রে চোখে ফাটানোটা উচিত না, আসলে এটা ইনফেকশন ছড়া যেতে পারে চোখের মধ্যে। সেক্ষেত্রে তার দ্রুত নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া প্রয়োজন। আর অন্যথায় তার এই ইনফেকশনটা ছড়া যেতে পারে চোখের মধ্যে। এটা আমরা সেলুলাইটিস বলি। অরবিটাল সেলুলাইটিস খুব খারাপ অসুখ এবং এটা চোখের মধ্যে ছড়ায় পড়ে এবং এটা মেডিকেল ইমার্জেন্সি বলা হয়। আচ্ছা, এই যে অরবিটাল সেলুলাইটিসের বিষয়ে মানে আমাদের এই পেশেন্ট কি ধাবিত হতে পারেন কি? হতে পারেন। এটা সেক্ষেত্রে যদি উনি চিকিৎসা না নেয় সম্ভাবনা আছে ওনার, সেক্ষেত্রে অতি দ্রুত তার নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তার ওষুধ সেবন করা উচিত। আচ্ছা, আমরা এবার জানতে চাইছি যে এই চোখের পাতার মধ্যে বিভিন্ন রকমের অসুখ হচ্ছে, সেটি আসলে প্রতিহত করার উপায় কি? যেমন আমরা ক্যালোজেন যেটা বলি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কারণটা হচ্ছে তার ডেভেলপমেন্টের সমস্যার জন্য। এছাড়া কিছু খুশকিজনিত সমস্যা হয়, যাতে ব্লেফারাইটিস হয় বা চোখের পাতার মধ্যে লিড হাইজিন মেনটেন করা, খুশকি তার নিরাময় করতে হবে এবং চোখের পাতার মধ্যে আমরা একটু হট কম্প্রেশন দিয়ে একটু রাব করতে বলি। এছাড়া তার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে বলা হয়। চোখের যদি পাওয়ার লাগে, চশমা পাওয়ার লাগে, সেটা আমরা অল্প পাওয়ার লাগলে আগে ইউজ করতে বলি। এগুলো হলে তার সমস্যাটা কমে যায় অনেকটা। স্যার, আমরা সার্জারি প্রসঙ্গেও কিছুক্ষণ আগে কিন্তু আলোচনা করছিলাম, তো সেই সূত্র ধরে আসলে জানতে চাচ্ছি যে অনেকেই জানতে চান যে সার্জারি করলে তার দৃষ্টিশক্তি আবার পুনরায় আগের মতো ফিরে পাবেন কিনা। আমরা যদি টোসিস সার্জারি যে প্রসঙ্গটা আসলো, সার্জারি করার পরে অ্যাম্বুলেপে থেকে যায়, সার্জারি করার পরে তার স্বাভাবিক অবস্থা স্বাভাবিক যাচ্ছে, এরপরে আমরা কিছু অ্যাম্বুলেপি ট্রিটমেন্ট দিই। যেমন তার অপোজিট চোখ, যদি বাম চোখে সমস্যা হয় তাহলে আমরা ডান চোখ কিছুক্ষণ অক্লুশন করে রাখি এবং এটা হচ্ছে প্রতিদিন তার অ্যাম্বুলেপে কতটুকু সেই পরিমাণ দেখে আমরা তার চিকিৎসা থেরাপি দিই। এটা আমরা কিছুদিন পর অবজার্ভ করি এবং আস্তে আস্তে তার দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা থাকে, এটাতে ভালো হয়ে আসে। আচ্ছা, আবার আগের মতো হয়ে যায়, চলে আসে। আচ্ছা, আমাদের এই বিষয়গুলো নিয়ে আরো প্রশ্ন আছেন এবং আমাদের একজন দর্শকও ফোনে আছেন, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম,
স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আমার বেশ কিছুদিন ধরে 5-7 দিন ধরে চোখের নিচে একটা অঞ্জলি ছিল, আছে এখনো। তাতে আমার চোখে খুব ব্যথা হচ্ছে, পুজ হচ্ছে না কিন্তু কেতর হচ্ছে মাঝে মধ্যে। আমি আচ্ছা। এখন কি করতে পারি? জি। দর্শক যে প্রশ্নটা করলো সেটা অঞ্জলি থেকে তার সম্মত ইনফেকশনের দিকে যাচ্ছে, এই টার্মটা আমরা বলি ইন্টারনাল হর্ডেলাম। সেক্ষেত্রে তার অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, ইমিডিয়েট তার কিছু গরম সেদ দেওয়া উচিত এবং তার অ্যান্টিবায়োটিক সেবন করা প্রয়োজন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তার চিকিৎসাটা গ্রহণ করা উচিত। আচ্ছা স্যার, কিছুক্ষণ আগে আমরা যেরকমটা সার্জারির যে প্রসিডিওর সম্পর্কে জানলাম এবং এই সবাই কিন্তু জানতে চায় যে সার্জারি মানে কিন্তু অনেকেই ধরে রাখে যে বিশাল একটি অ্যামাউন্ট চলে যাবে। চোখের সার্জারির ক্ষেত্রে যেই পদ্ধতি আপনারা অবলম্বন করে থাকেন তা কি সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে আছেন কি না? এটা সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে, খুব বেশি খরচ প্রয়োজন হয় না এখানে। আমরা জেনারেল অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয় না। আচ্ছা। একটু বড় যদি 15-16 বছরের উপরে বাচ্চা হয় তাদের আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করে অপারেশন করতে পারি এবং অপারেশনে খুব বেশি খরচ প্রয়োজন হয় না। এবং আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সরকারি হাসপাতাল, সেখানে বিনা পয়সা চিকিৎসা করা যাচ্ছে। এছাড়া ইসলামিয়াতেও সেখানে বিনা পয়সা করা যায় এবং আমাদের বাংলাদেশ হসপিটালও খরচ এটা সাধ্যের মধ্যেই। স্যার, এবার জানতে চাইবো, খুব সাধারণ মানুষদের আসলে প্রশ্ন থাকে যে আসলে চোখের হাইজিন মেনটেনের যে বিষয়টি থাকে সেটি আসলে কিভাবে আসলে মেনটেন করা যায়, বা খুশকির একটি বিষয় আপনি বললেন ইতোমধ্যে, সেটি আসলে কিভাবে আসলে প্রতিহত করা যেতে পারে? চোখের পাতার মধ্যে কিছু ধরনের অ্যালার্জিক সমস্যা হয়, ব্লেফারাইটিস বলি আমরা। এটা ব্লেফারাইটিস দুই রকম থাকে। এটা আসলে অ্যালার্জিক থাকে, যেটা সেবরিক থাকে, যেটা খুশকিজনিত কারণ। কারো মাথার যদি খুশকির সমস্যা বেশি থাকে অথবা তার চোখের যদি লিডের রিয়াকশন বেশি হয়, সেক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। সেক্ষেত্রে আমরা বলি যে হট কম্প্রেশন, একটু গরম পানি সেদ দেওয়া বা একটু বেবি শ্যাম্পু দিয়ে চোখের পাতা রেগুলার পরিষ্কার করা এবং কিছু ওষুধ দিই, মেডিসিন দিই, কিছু অয়েন্টমেন্ট দিই। এটা রেগুলার মেনটেন করলে তার সমস্যাগুলো থাকে না। এই সমস্যা থাকলে তার চুলকায় প্রচুর, চোখ লাল হয়ে আসে এবং তার মাঝে মাঝে ব্যথা হয় চোখে। এই সমস্যাগুলো তার ওভারকাম করা সম্ভব যদি সে রেগুলার হাইজিন মেনটেন করতে পারে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম সংক্ষেপে আপনার কাছে, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। চোখ অমূল্য সম্পদ। বাবা মায়ের উচিত শিশুদের চোখের যত্ন নেওয়া। বাচ্চাদের চোখ যদি চোখে বাঁকা হয়ে থাকে বা চোখের পাতা নেমে যায় বা ঘন ঘন মানে চোখের পাতা পলক ফেলে বা কম্পিউটার বা ডিভাইস বেশি ইউজ করলে তাদের চোখের সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে বাবা মায়ের উচিত এই যে ডিভাইসগুলো একটু কম ইউজ করা এবং দ্রুত ডাক্তারের পরামর্শ করা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান সময়ের জন্য। আপনার মাধ্যমে আমরা চোখের পাতার নানা অসুখের সম্পর্কে জানতে পারলাম। এটি নিউজকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা জানানোর চেষ্টা করেছি চোখের পাতার কি কি অসুখ হতে পারে এবং চোখকে কিভাবে আসলে যত্ন নিয়ে আপনারা সুন্দর দৃষ্টিতে আপনারা পৃথিবী দেখতে পারেন সেই সম্পর্কে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।